ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচার লিখেছেন জওহরলাল নেহেরু। আমি আবার রিপিট করছি, লিখেছেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হচ্ছেন কে? যদি আমরা একটু হিস্ট্রি ঘাটাঘাটি করি তাহলে জওহরলাল নেহেরু হচ্ছেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। যদি এখানে যে স্টার্টিং টেক্সটটা একটু পড়ি তো ওখানেও দেখবে লেখা আছে পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিল একজন বিখ্যাত বা মহান স্বাধীনতা সংগ্রামী অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, এবং প্রথম প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের। ঠিক আছে, এবার আমরা টেক্সটের হেডিংয়ে একটু আসি। হেডিংয়ে লেখা আছে কি দ্য বুক অফ নেচার, মানে একটা বই যেটা প্রকৃতির সম্বন্ধে, প্রকৃতির জন্য বা প্রকৃতিকে বোঝার জন্য, প্রকৃতি বিষয়ে যে বইটার ভেতরে লেখা আছে। ঠিক আছে, এবার যদি হিস্টোরিক্যাল দিক দিয়ে একটু বলি তো এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু তার একমাত্র মেয়ে ইন্দিরা গান্ধীকে যখন সে চিঠি লিখছিল ওই দিল্লিতে থাকাকালীন, আহমেদাবাদ থেকে, তাকে সেই চিঠিগুলোর একটা কম্পাইলড ভার্সন হচ্ছে এটা দ্য বুক অফ নেচার। ঠিক আছে, যদি এখানেও দেখবে এখানে এক জায়গায় লেখা আছে ডিউরিং দ্য লেট 1920s, 1920 সালে হি রোট আ সিরিজ অফ লেটার টু হিজ ইয়ং ডটার ইন্দিরা। সে একগুচ্ছ চিঠি লিখেছিল তার মেয়ে ইন্দিরাকে। ঠিক আছে, আর এই টেক্সটটাই হচ্ছে একটা কম্পাইলড ভার্সন। ঠিক আছে, এই সমস্ত চিঠিগুলো একত্রিত করে যে টেক্সটটা হয় সেটা আমরা এখন পড়তে চলেছি। তো টেক্সটার হেডিং হচ্ছে কি দ্য বুক অফ নেচার, মানে প্রকৃতির বই। এবার সাধারণত বই বলতে আমরা বুঝি এমন একটা অবজেক্টকে, এমন একটা জিনিসকে যাকে কন্টিনিউয়াস অধ্যয়ন বা আমরা মানে জ্ঞান আহরণের জন্য ব্যবহার করি। আর যাকে কন্টিনিউয়াস অধ্যয়ন যদি করা হয় তাহলে আমরা অনেক কিছু শিখতে পারি যে বিষয়ে সেই বইটা লেখা হয়েছে। যদি মেকানিক্স নিয়ে হয় তাহলে আমরা যন্ত্র নিয়ে জানতে পারবো, যদি ইংলিশ নিয়ে হয় তাহলে আমরা ইংরেজি সাহিত্য নিয়ে বা ইংরেজি ভাষা নিয়ে জানতে পারবো, যদি সেটা ফিজিক্যাল সায়েন্স হয় তাহলে সেটা ভৌত বিজ্ঞান বা আমাদের শারীরিক বিদ্যা নিয়ে জানতে পারবো, যদি বায়োলজি হয় তাহলে জীবন বিজ্ঞান নিয়ে জানতে পারবো। ঠিক তেমনি এটা এমন একটা বই যেটা প্রকৃতির বিষয়ে বলছে, আমরা এখান থেকে হয়তো প্রকৃতির বিষয়ে জানতে পারবো। ঠিক আছে, তো টেক্সটটা একটু শুরু করা যাক। টেক্সটটা যদি আমরা একটু লক্ষ্য করি ফার্স্ট পারসন পার্সপেক্টিভে লেখা হয়েছে, মানে আই, মি, মাই, মাইন, মানে আমি, আমার, আমরা, এইসব পার্সপেক্টিভ দিয়ে লেখা হয়েছে, নিজের দৃষ্টিকোণ দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, লেটস রিড, টেক্সটটা পড়া যাক। When you and I together, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, you often ask, তুমি প্রায় জিজ্ঞাসা করো মি, আমাকে, questions, প্রশ্ন, about many things, অনেক জিনিস নিয়ে, and I, এবং আমি, try to answer them, সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie, তুমি এখন মুসোরিতে যেহেতু, and I am in Allahabad, এবং আমি আছি এলাহাবাদে, we cannot have these talks, আমরা এই রকম কথাবার্তা আর করতে পাই না। I am therefore going to write you, আমি সেই জন্য তোমাকে লিখব, to you, তোমাকে, from time to time, সময়ের ব্যবধানে, শর্ট অ্যাকাউন্ট, ছোট ছোট করে, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্প, অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অন্যান্য মহাদেশের নিয়ে, অন্যান্য দেশের নিয়ে, গ্রেট অ্যান্ড স্মল, ছোট বড়, ইন্টু হুইচ, যার মধ্যে, ইট ইজ ডিভাইডেড, এটা ভাঙা আছে, এটা বিভক্ত। মানে বলতে চাইছি কি, আমি তোমাকে চিঠির মাধ্যমে ছোট বড় দেশ,
এবং এই দেশে ভাঙা পৃথিবীর গল্পটা তোমার সামনে তুলে ধরব। ইউ হ্যাভ রেড এ লিটল, তুমি অল্প হয়তো পড়েছো অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংরেজের ইতিহাস নিয়ে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতের ইতিহাস নিয়ে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে ছোট্ট একটা দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত, দো আ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠের এটা একটা ছোট্ট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি, যদি আমরা এই গল্পটা নিয়ে জানতে চাই, অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর, অফ আওয়ার্স, আমাদের, উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশেদের নিয়ে, অ্যান্ড অল দ্য পিপলস, এবং সমস্ত লোকেদের নিয়ে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এর মধ্যে বসবাস করে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং শুধুমাত্র একটা দেশই নয়, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা হয়তো জন্মগ্রহণ করেছি। কি বলতে চাইলো? বলছে আমরা যদি পৃথিবীর ইতিহাস নিয়ে জানতে চাই, তাহলে আমাদের এই পৃথিবীর দেশ এবং সেই দেশের মধ্যে থাকা সমস্ত লোকজনের কথা মাথায় রেখে সবাইকে নিয়ে ভাবতে হবে। কেবলমাত্র আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের কথা, সেই দেশের লোকজনের কথা জানলেই হবে না। ঠিক আছে, নেক্সট প্যারা। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল, আমি তোমাকে খুব অল্পই বলতে পারবো। ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিগুলোর মাধ্যমে। বাট দ্যাট লিটল, কিন্তু সেইটুকুটাই, আই হোপ, আমি আশা রাখছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে আগ্রহী করে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে ভাবতে বাধ্য করবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, পুরো জগৎটাকেই, সম্পূর্ণ জগৎটাকেই, অ্যান্ড অল আদার পিপলস, এবং সমস্ত অফ অল আদার পিপলস, এবং এর আরও অন্যান্য লোকজনদের, ইন ইট, এর মধ্যে থাকা, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই এবং বোন হিসেবে। মানে বলতে চাইলো কি, যে আমি যেটুকু চিঠিটা লিখবো সেটা সত্যি খুব স্বল্প, কিন্তু সেইটুকুটাই যথেষ্ট তোমাকে আগ্রহী করে তোলার জন্যে। কি বিষয়ে? এই পুরো পৃথিবীটাকে নিজের ভাবার জন্যে, আর এই পৃথিবীর মধ্যে যে সমস্ত লোকজন থাকে তাদেরকে ভাই এবং বোন হিসাবে ভাবতে বাধ্য করবে। When you grow up, যখন তুমি বড় হবে, you will read about the story of the earth, তুমি পড়বে পৃথিবীর গল্প নিয়ে, and her peoples, এবং তাদের লোকজনেদের নিয়ে, in fat books, মোটা মোটা বইয়ে, and will find, তুমি খুঁজে পাবে, it more interesting, এটা আরো আকর্ষণীয়, than any other story, অন্যান্য যে কোনো গল্প or novel অথবা উপন্যাস থেকে, that you may have read, তুমি যেটা হয়তো পড়েছো। You know, of course, তুমি অবশ্যই জানো, that our earth is very very old, আমাদের পৃথিবী প্রচুর প্রচুর পুরনো, millions and millions of years old, লক্ষ লক্ষ বছরের পুরনো, and for a long long time, এবং অনেক অনেক সময় ধরে, there were no men or women living in it, কোনো মানুষ, কোনো পুরুষ বা মহিলা এখানে বসবাস করতোই না, মানে কোনো মানুষ এখানে বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দে ওয়ার অনলি অ্যানিমেলস, ওখানে ছিল শুধুমাত্র জন্তু। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস, এবং জন্তুদের আগে, দেয়ার ওয়াজ আ টাইম, তখন একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ, কোনো রকমের প্রাণ এক্সিস্টেড, ছিল না, অস্তিত্ব ছিল না। এক্সিস্ট মানে অস্তিত্ব, থাকা, কোনো রকমের প্রাণই ছিল না, বা কোনো রকমের জীবনই ছিল না, অন দ্য আর্থ, পৃথিবীর মধ্যে। ইট ইজ ডিফিকাল্ট, এটা কষ্টের, টু ইমাজিন, ভাবা, দিস ওয়ার্ল্ড, এই জগৎটাকে, অফ আওয়ার্স, আমাদের, মানে বলছে আমাদের এই জগৎটাকে ভাবাটা খুব কষ্টকর, খুব কঠিন হয়, খুব ডিফিকাল্ট হয়।
which is so full today of all kinds of animals and men, যেটা আজকের দিনে প্রায় ভর্তি লোকজন আর জন্তু পশু দিয়ে, টু বি হতো উইদাউট দেম, তাদের ছাড়া। বাট সায়েন্টিস্ট, কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ, এবং তারা হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশোনা করেছে, অ্যান্ড থট এ গ্রেট ডিল, অনেক ভাবনা চিন্তা করেছে অ্যাবাউট দিস ম্যাটার্স, এই সমস্ত জিনিস নিয়ে, টেল আস, আমাদের বলে, দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম, যে তখন একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবী ছিল প্রচণ্ড গরম, ফর এনি লিভিং বিং, যে কোনো জীবিত প্রাণীর পক্ষে, টু লিভ অন ইট, বেঁচে থাকার জন্য। মানে বলছে কি, কোনো এক সময়, অনেক বছর আগে একটা সময় ছিল যখন পৃথিবী এতই গরম ছিল যে কোনো প্রাণ বেঁচে ছিল না, কোনো প্রাণীর বেঁচে থাকার পক্ষে এটা অসম্ভব ছিল। অ্যান্ড ইফ উই রেড দিস বুকস, যদি আমরা এই ইফ উই রেড দেয়ার বুকস, যদি আমরা তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক, এবং পাথর, অ্যান্ড দ্য ফসিলস, পাথর এবং জীবাশ্মগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি, স্টাডি মানে জাস্ট বইয়ের পাতা পড়ার মতন পড়া নয়, স্টাডি মানে হচ্ছে পর্যবেক্ষণ করা এখানে। তো যদি আমরা সেই পাথর এবং জীবাশ্ম, ফসিল মানে জীবাশ্ম, সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করি, ফসিল মানে কি, ব্র্যাকেটে দেখো দেওয়া আছে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, পুরনো যুগের প্রাণীদের অবশিষ্টাংশকে বলা হয় ফসিলস। তো সেইগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি, উই ক্যান আওয়ারসেলফ সি, আমরা নিজেরাই দেখতে পাবো, দ্যাট যে দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা হয়তো এরকমই ছিল, কি না, পৃথিবী গরম ছিল। ঠিক আছে, লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যারা। ঠিক আছে, ইউনিট 2। আমি টেক্সটার কন্টিনিউটিটাকে নষ্ট করতে চাইছি না, ঠিক আছে, আমি নেক্সট ইউনিটে চলে যাচ্ছি। নেক্সট ইউনিটে দেখো বলছে কি, তো প্রথম ইউনিটে আমরা কি জানলাম, যে পৃথিবী সৃষ্টিকালীন অবস্থাটা কীরকম ছিল। পৃথিবী গরম ছিল, পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো, এবং আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়ে তারপর প্রাণের সৃষ্টি হয়েছে, দ্যাটস ইট। এটার বেশি এখানে আর কিচ্ছু বলা নেই। এবার এখানে আমরা পড়বো কি, হিস্ট্রি নিয়ে। এই পোর্শনটাতে দেখবো আমরা হিস্ট্রি, ইতিহাস কিভাবে আমরা জানতে পারছি, কিভাবে ইতিহাসটা তৈরি হয়েছে, কিভাবে লেখা হয়েছে, সেটার বিষয়ে। রেডি? লেটস কন্টিনিউ। চলো আবার পড়ি। ইউ রেড হিস্ট্রি ইন বুকস, তুমি পড়েছো ইতিহাস বইয়েতে, বাট ইন ওল্ড টাইমস, পুরনো যুগের দিনে, when men did not exist, যখন মানুষই বেঁচে ছিল না, মানুষের অস্তিত্ব ছিল না, surely no books, অবশ্যই কোনো বই, could have been written, লেখা হয়ে ওঠেনি। how then can we find out what happened then, কিভাবে তাহলে আমরা খুঁজে বার করব কি ঘটেছিল তখন। We cannot merely sit down, আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না, and imagine everything, সব কিছু কল্পনা করে নিতে পারি না। This would be very interesting, কারণ এটা খুব আকর্ষণীয় হবে। For we, কারণ আমরা, could imagine anything, যা কিছু কল্পনা করতে পারি, we wanted to, আমরা যা চাই, and would thus, এইভাবেই, মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, আমরা খুব সুন্দর পরীদের গল্প তৈরি করব। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা সত্য হবে না, অ্যাজ, কারণ, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাভ সিন, এটা কোনো প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি হয়নি যেগুলো আমরা দেখেছি। বাট অলদো উই হ্যাভ নো বুকস, যদিও আমাদের কাছে কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ, সেই পুরনো যুগের দিনের, ফরচুনেটলি, সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের আছে কিছু জিনিস, হুইচ টেল আস,
যেটা আমাদের বলবে এ গ্রেট ডিল, অনেক কিছু, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক, ততটাই যতটা একটা বই বলতে পারবে। অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, ততটাই যতটাই একটা বই বলতে পারবে। উই হ্যাভ রক্স, আমাদের আছে পাথর, অ্যান্ড মাউন্টেন্স এবং পর্বত, অ্যান্ড সিজ সমুদ্র, অ্যান্ড স্টার্স এবং তারা, স্টার উপরে আকাশের তারা, অ্যান্ড রিভার্স এবং নদী, অ্যান্ড ডেজার্টস এবং মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস এবং পুরনো যুগের প্রাণীদের জীবাশ্মও আছে। দিস, এইগুলো, অ্যান্ড আদার লাইক থিংস এবং এইরকমই অন্যান্য জিনিসগুলো আর আওয়ার বুকস, হলো আমাদের বই। ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর প্রাচীন গল্পের জন্য। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এবং এই গল্পটা বোঝার সঠিক উপায় হলো নট মেয়ারলি টু রিড, শুধুমাত্র পড়াই নয়, অ্যাবাউট ইট ইন আদার্স পিপলস বুক, এটার সম্পর্কে পড়াই নয় অন্যান্য লোকের লেখা বই থেকে, বাট টু গো, কিন্তু যেতে হয়, টু দ্য গ্রেট বুক অফ নেচার, প্রকৃতির বইয়ের সামনে, ইটসেলফ, নিজেকে। ইউ উইল, আই হোপ, সুন বিগিন টু লার্ন, তুমি অবশ্যই, আমার মনে হয়, শীঘ্রই শিখবে, বিগিন টু লার্ন, শিখতে শুরু করবে, হাউ টু রিড, কীভাবে পড়তে হয়, দিস স্টোরি, এই গল্পটাকে, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, পর্বত এবং পাথর থেকে। ইমাজিন, মনে করো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কি চমৎকার না এটা। মানে ইতিহাস যে কোথায় কোথায় আছে সেইটা এখানে ব্যাখ্যা করা হলো। মানে অ্যাকচুয়ালি বুক অফ নেচার, মানে নেচারের বুকস যেগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেইগুলো কি কি সেগুলো এখানে ডিটেলসে বলা আছে। যদি নোট ডাউন করতে চাও তো নোট করো, রকস, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস, এইগুলোই বই। ঠিক আছে, প্রকৃতির বই কোনগুলো, তাহলে এই লাইনটাকে প্লিজ মেনশন করে নিও, রকস, মাউন্টেন, সিজ, স্টার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যাল, এইগুলোই আমাদের প্রাচীনকালের বই। এইগুলোর থেকে আমরা প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে ধারণা করতে পারি। লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যারা, অ্যান্ড দিস প্যারা উইল বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্যারাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কেন না, এই প্যারার মধ্যে বলা হয়েছে যে কিভাবে আমরা প্রকৃতির বইকে পড়তে পারি। হাউ ক্যান উই রিড আ বুক অফ নেচার। ঠিক আছে, লেটস স্টাডি। Even a little stone, এমনকি every little stone that we see lying in the road, প্রত্যেকটি ছোট ছোট পাথর যেগুলো আমরা দেখি রোডে পড়ে আছে, অথবা অন দ্য মাউন্টেন সাইড, পাহাড় পর্বতের গাত্রের পাশে, মে বি এ লিটল পেজ, হয়তো একটা ছোট্ট পাতা, ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ে, অ্যান্ড মে বি এবল টু টেল ইউ, হয়তো তোমাকে বলতে পারবে, সামথিং, কিছু, ইফ, যদি, ইউ অনলি নিউ, যদি তুমি জানো, হাউ টু রিড ইট, কীভাবে এটা পড়তে হয়। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা পড়তে গেলে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি অথবা উর্দু অথবা ইংরেজি, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে শিখতে হবে এর ভাষাগুলো। সো অলসো ইউ মাস্ট লার্ন, সেই জন্যেই তোমাকে অবশ্যই শিখতে হবে দ্য অ্যালফাবেটস, শব্দগুলো, আমাদের অক্ষরগুলোকে, অফ নেচার, প্রকৃতির অক্ষরগুলোকে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্পটা পড়ার আগে, ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, তার বই
পাথর এবং নুড়ি পাথর থেকে। মানে বলছে তাদের এই যে বই, পাথর, নুড়ি পাথর, এই যে যেগুলোকে বই বলা হয়েছে, প্রকৃতির বই বলা হয়েছে, এই প্রকৃতির বইগুলো থেকে পড়তে হলে আমাকে প্রথমে প্রকৃতির অক্ষরগুলোকে নিয়ে জানতে হবে। ঠিক আছে? যেমনটা হিন্দি, উর্দু আর ইংরেজিতে করে থাকি আমরা, কোনো জিনিস পড়ার আগে আমরা ওদের অক্ষর নিয়ে জানি, ঠিক তেমনি প্রকৃতির বই পড়তে গেলে আমাদের প্রকৃতির অক্ষর নিয়ে জানতে হবে। প্রকৃতির অক্ষরগুলোকে জানা আগে দরকার। ঠিক আছে? সো আচ্ছা, এই লাইনটা আমি পড়লাম। ইভেন নাও, এমনকি এখনো, পারহ্যাপস, হয়তো, ইউ নো এ লিটল হাউ টু রিড দিস, তুমি স্বল্পভাবে জানো, অল্প জানো হাউ টু রিড দিস, কীভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি, যদি তুমি দেখো, এ লিটল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি দেখো একটা ছোট্ট গোল চকচকে নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিচ্ছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ, কীভাবে এটা হলো গোল এবং মসৃণ, অ্যান্ড শাইনি এবং চকচকে, উইদাউট এনি কর্নার্স, কোনো কোনা ছাড়া, অর রাফ এজেস, এবং অমসৃণ তল ছাড়া। ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটা বড় পাথর ভাঙো, ইনটু স্মল বিটস, ছোট ছোট টুকরোয়, ইচ বিট, প্রত্যেকটি টুকরো, ইজ রাফ, অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স, আছে এর প্রত্যেকটি কোনা, অ্যান্ড রাফ এজেস, অমসৃণ মানে আকার রয়েছে, এজ মানে এখানে আকারটাই ধরি, অমসৃণ আকারও থাকে। ইট ইজ নট অ্যাজ অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেপল, এটা আদৌ একটা গোল মসৃণ নুড়ি পাথরের মতো হয় না। হাউ দেন, কীভাবে তাহলে, ডিড দ্য পেবেল বিকাম, সেই নুনু পাথরটা হয়ে যায় সো রাউন্ড, এতটা গোল, অ্যান্ড স্মুথ, এতটা মসৃণ, অ্যান্ড শাইনি, এবং এতটা চকচকে। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে এর গল্পটা বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি, যদি তোমার ভালো নজর থাকে দেখার, অ্যান্ড ইয়ার্স, ভালো শ্রবণ শক্তি থাকে, ভালো কান থাকে, টু হিয়ার ইট, এটা শোনার জন্য। ইট টেলস ইউ, এটা তোমাকে বলে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ইট মে বি লং এগো, এটা হয়তো অনেক পুরনো, অনেক দিনের, ইট ওয়াজ এ বিট অফ রক, এটা ছিল এক টুকরো পাথর, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক, তেমনটাই যেমনটা তুমি হয়তো ভেঙে ফেলো, ফ্রম এ বিগ রক, একটা বড় পাথর থেকে, অর স্টোন, বা ছোট পাথর থেকে, উইথ প্লেন্টি অফ এজেস, অনেক এজেস মানে অনেক আকারে, অ্যান্ড কর্নার্স, অনেকগুলো কোনা নিয়ে। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, এটা হয়তো কোনো পর্বতের পাশে পড়েছিল। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি আসে, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এটা ধুয়ে নিয়ে চলে যায় নিচে, টু দ্য লিটল ভ্যালি, ছোট্ট উপত্যকায়, হোয়ার, যেখানে, ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে এটা খুঁজে পায় একটা পর্বতের নদীকে, হুইচ পুশড ইট অন অ্যান্ড অন, যেটা এটাকে ধাক্কা দেয় বারবার, অন অ্যান্ড অন মানে বারবার, টিল, যতক্ষণ না, ইট রিচড, এটা পৌঁছায়, এ লিটল রিভার, একটা ছোট্ট নদীতে, অ্যান্ড দ্য লিটল রিভার, এবং একটা ছোট্ট নদীটা, টুক ইট টু দ্য বিগ রিভার, নিয়ে চলে যায় বড় একটা নদীতে, অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং পুরো সময়টা ধরে, ইট রোল্ড, এটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, নদীর তলদেশে, অ্যান্ড, এবং, ইটস এজেস, এর আকারটা, ওয়ের ওন অ্যাওয়ে, ওটা ক্ষয়ে যায়, অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর অমসৃণ তলটা, মেড স্মুথ, সেটা মসৃণ হয়ে যায়, অ্যান্ড শাইনি, এবং চকচকে হয়ে যায়।
সো ইট বিকাম দ্য পেবেল। এইভাবে এটা পাথরের নুড়িতে পরিণত হয়, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখতে পাও। সামহাউ দ্য রিভার লেফট ইট, কোনো কারণে নদী এটা ছেড়ে ফেলে বা রেখে দেয় বিহাইন্ড, পেছনে, অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং এটা তুমি খুঁজে পাও। ইফ, যদি দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটা বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আরও ছোট থেকে ছোট হয়ে যেত, টিল, যতক্ষণ না অ্যাট লাস্ট, শেষমেশ, ইট বিকাম এ গ্রেন অফ স্যান্ড, এটা হয়ে পড়ে একটা বালিকণায়, অ্যান্ড জয়েন্ট, এবং যোগ দেয় ইটস ব্রাদার্স, এর ভাইদের সাথে, অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের পাশে, টু মেক এ বিউটিফুল বিচ, একটা খুব সুন্দর বালির উপত্যকা তৈরি করতে, হোয়ার, যেখানে লিটল চিলড্রেন, ছোট ছোট বাচ্চাগুলো, ক্যান প্লে, খেলতে পারে, অ্যান্ড মেক কাসলস, এবং দুর্গ করতে পারে, আউট অফ দ্য স্যান্ড, বালি দিয়ে। ইফ এ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর, আরও কত বেশি, কুড উই লার্ন, আমরা শিখতে পারবো, ফ্রম অল দ্য রকস, সমস্ত পাথরগুলোর থেকে, অ্যান্ড মাউন্টেন, সমস্ত পর্বত থেকে, অ্যান্ড দ্য মেনি আদার্স থিং, এবং আরও অন্যান্য জিনিসগুলোর থেকে, উই সি অ্যারাউন্ড আস, আমরা যাদের আমাদের পাশে দেখি, আমাদের আশেপাশে দেখি। তো বেসিক্যালি এই যে চিঠির স্ক্রিপ্টটায় যেখানে বলা হয়েছে দ্য বুক অফ নেচার, এখানে বেসিক্যালি বুক অফ নেচার বলতে কোনো বইকে ইন্ডিকেট করেনি, ডাইরেক্ট কোনো বইকে সাজেস্ট করেনি যে এই বই থেকে আমরা প্রকৃতির সম্পর্কে জানতে পারি, না। এখানে জওহরলাল নেহেরু প্রকৃতির বইয়ের সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন, এবং কিভাবে প্রকৃতির বইকে ব্যবহার করতে পারি আমরা, তারও সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। প্রথমে বলেছেন যে প্রকৃতির বই কি, যেগুলো হচ্ছে প্রকৃতিরই উপাদান, প্রকৃতিরই কিছু কিছু অংশ, প্রকৃতির মধ্যেই দেখতে পাওয়া যায় এমন কিছু জায়গা, যেমন এমন কিছু জিনিস, বস্তু, বা এমন কিছু জায়গা, বা এমন কিছু আবহাওয়া, যেমন পাথর, নদী, সমুদ্র, বালি, পাথর, নুনু পাথর, পাহাড়, পর্বত, সমুদ্র, মরুভূমি, এইগুলো। আর এইগুলোর থেকে আমরা জানতে পারবো কি করে, না তাদের অক্ষরগুলোকে যদি আমরা অনুসরণ করি, মানে তাদের যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলোকে, মানে এই বইগুলোকেই যদি আমরা খুব কাছের থেকে পর্যবেক্ষণ করি, যার একটি উদাহরণ আমাদের তুলে দেওয়া হয়েছে, যে পাথরের টুকরো নদীর বালি, মানে নদীর উপত্যকা থেকে সংগ্রহ করা যে নুলু পাথরগুলো, সেইগুলো কিভাবে এত চকচকে, আর কিভাবে এত স্মুথ হয়, কিভাবে এত মসৃণ হয়, যেখানে আমরা যদি কোনো পাথর ভেঙে ফেলি, সেইগুলো তো রাফ এজ থাকে, সেইগুলো তো এবড়ো খেবড়ো হয়, সেইগুলো তো অনুজ্জ্বল হয়, সেইগুলো তো মানে বেকার, ফালতু দেখতে হয়। কিন্তু এই নদীর মধ্যে থেকে যে পাথরগুলো পাই, সেগুলো এত পরিষ্কার কি করে? ঠিক আছে, পোর্শনটা আরেকবার পারলে রিপিট করে শুনে নিও। আমি এখানে ডিটেলসে বলেছি, তাও আরেকবার শর্টে বলে দিচ্ছি, যে যখন আমরা পাহাড় পর্বতের গায়ে কোনো পাথরের টুকরো থাকে, সেটা স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মে বৃষ্টির জলের ধাক্কায় সেটা পর্বত গাত্রে থাকা নদীর উচ্চ গতিতে এসে পড়ে। নদী উচ্চ গতিতে আমরা সকলেই জানি যে ক্ষয় কার্য কম, বেশি করে, বহন কার্য কম। তাই নদী কি করে, সেই পাথরটাকে তার উচ্চ গতিতেই গুঁড়িয়ে ভেঙে ফেলে, এবং বয়ে নিয়ে চলে আসে ছোট্ট উপত্যকা, যেখানে নদী মধ্যগতি লাভ করে। নদী মধ্যগতিতে নদীর ক্ষয় কার্য কম হয়, আর বহন কার্য বেশি হয়, মানে বলতে গেলে সমানে সমানে। তাই নদীর যে ওই উচ্চ গতিতে ভাঙা পাথরের টুকরোগুলো এসে পড়ে নদীর তলদেশে,
আর সেই জলের ধাক্কায় সেটা নদীর তলদেশে বারংবার গড়িয়ে 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 যেতে থাকে। এবার নদী যদি পলি সংগ্রহ করতে গিয়ে এই পলির সঙ্গে বালু বা পাথরকে যদি নদীর তলদেশে বা নদীর দুই পাশে সঞ্চয় করে দেয়, তাহলে আমরা সেই পাথরকে মসৃণ আর চকচকে হিসাবে পেয়ে থাকি, যেটা আমরা সংগ্রহ করি বালির মধ্যে থেকে। এবার বলছে যদি সেই পাথরটা যদি পলি হিসাবে সংগ্রহ না হতো তাহলে কি হতো? তো বলছে নদী তাকে আবার গড়িয়ে নিয়ে যেত, ক্ষয়কার্য আবার আস্তে আস্তে হতো, ক্ষয় হতে হতে সেই পাথরটা ছোট থেকে আরো ছোট হয়ে যেত, দিয়ে বালুকণায় পরিণত হতো, যেটা নদী নিজের নিম্ন গতিতে ধীরে ধীরে সঞ্চয় করে সমুদ্রের সামনে মোহনায়। ঠিক আছে? তো এই টেক্সটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রকৃতির বই কেবলমাত্র পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমাদের আশেপাশে প্রকৃতির, আমাদের এই যে আমাদের এই যে প্রকৃতি, আমাদের আশেপাশে যে পরিবেশের প্রত্যেকটি উপাদানই কিন্তু প্রকৃতির এক একটা বইয়ের সমান। আমরা যদি একটুকু খোলা মনের হই, একটুকু ভালোভাবে যদি পড়তে পারি, তাহলে আমরা সহজেই তাদেরকে বুঝতে পারবো এবং এই লিখিত বইয়ের থেকে আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। কোনো যদি অসুবিধা থাকে তাহলে কমেন্টে আমাদের জানিও। টিল দেন, বাই বাই।